This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 5টা মানে। আপনারা জানেন পাঁচ কথা মানে এখনো পর্যন্ত ঘটে যাওয়া সব থেকে বড় খবরগুলো ঝাড়াই বাছাই করে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে লেটেস্ট আপডেট সমেত তুলে ধরবো। আর শুরুতেই যে খবরে চোখ রাখতে হবে, শহর কলকাতায় একটার পর এক খুনের ঘটনা কিন্তু এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়াচ্ছে। খাস কলকাতায় আবারও একটা খুনের খবর পাওয়া গিয়েছে। এবার গল্ফ গ্রিনে বাড়ির ভেতরে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী খুনে স্ক্যানারে মানে সন্দেহের তীর তার জামাই সঞ্জীব দাসের দিকে। 20 দিন আগে বিয়ে, তারপর থেকে টাকার জন্য স্ত্রীকে অত্যাচার মারধরের অভিযোগ। প্রতিবেশীদের দাবি গতকাল রাতেও বৃদ্ধ শ্বশুরের সঙ্গে প্রবল ঝগড়া হয় জামাইয়ের। তারপর আজ সকালে বাড়িতে বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির বাকি সদস্যদেরও। গল্ফ গ্রিন থানার অন্তর্গত কলাবাগান লেনে উদ্ধার রক্তাক্ত দেহ। পুরো ঘটনা যখন আজকে সকালবেলায় এলাকার লোকজন কিন্তু দেখতে পায় যে এই বৃদ্ধ বাড়ির উঠানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় মানুষজন 100 ডায়াল করে, তারপরেই স্থানীয় থানা গল্ফ গ্রিন থানার পুলিশ আধিকারিকরা আসে, তারপরে পরবর্তীকালে লালবাজারের হোমিসাইড শাখা আসে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বাড়ির উঠানের মধ্যে কিন্তু রক্তাক্ত অবস্থায় সে পড়েছিল। এজি বেঙ্গলে কাজ করতেন এই বৃদ্ধের স্ত্রী এবং ছেলে বাড়িতে ছিল। এবং কে বা কারা এই ঘটনা ঘটালো, কারা খুন করলো বা কিভাবে তার মৃত্যু হলো, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পরেই কিন্তু এক ব্যক্তিকে পুলিশ এই বাড়ির ভিতর থেকে নিয়ে গেল এবং সে কে, তার কি পরিচয়, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। যদিও প্রথম অবস্থায় কিন্তু রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পরেই কিন্তু পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে এই বৃদ্ধকে খুন করা হয়েছে এবং কে বা কারা এই খুন করলো, খুনের কি মোটিভ, সেটা গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সাথে না না স্বামী স্ত্রী আর দুই বাচ্চা, ছেলে আর মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এই কদিন আগে বিয়ে হয়েছে, একটা বাদে ছেলেকে বিয়ে করেছে। এখন তো বোধহয় বেলার দিকে সব জানাজানি হয়েছে। ফেলে দিয়েছে জামাই বলছে। জামাই কি ফেলে হ্যাঁ, দিয়েছিল? উনি বলছে জামাই ফেলে দিয়েছে বলে বলছে। হ্যাঁ, ওনার স্ত্রী বলছে, ওনার মেয়েও বলছে ওই কথাটা। তা আমি তখন এখানে দাঁড়িয়ে বলছি আরো সব আছে, আমি ফেলে দিয়েছে তো তোরা কি করছিলি। আরো কিছু স্থানীয় মানুষজনের কথা আমরা শুনেছি, আপনাদের শোনাবো তারা কি বলছেন। হ্যাঁ, দেখাই তো নেশা ভাঙ করে, তোর মাথা পাগলাদের মতো। আমরা তো এই বাজার দিয়ে আমি আসছি 10:30 11 তখন শুনছি বলে গলা টিপে মেরে ফেলেছি। এসে দেখছি যে এই অবস্থা। আমরা কালকে বিকেলবেলায় পুলিশ এসেছিল, এসে বলছে জামাইটাকে এরকম ফেলে দিচ্ছে, ওপর দিয়ে ফেলে দিচ্ছে। তো কি পুলিশ এসে বলছে কি হয়েছে, বলে এরকম ফেলে দিচ্ছে এরকম। তা তুমি মেয়েটাকে বলছে তোমাকে যদি, তোমার মাকে যদি, বাবাকে যদি কোনো চর্চা করে তা তুমি সিধা থানায় যাবে বলে আর বুঝিয়ে গেল। আর সকালবেলা দেখছি এরকম অবস্থা। পাশাপাশি আরও একটি খুনের ঘটনার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ছাত্রীকে। ঈশিতা, যার নাম, কৃষ্ণনগরে সেই ছাত্রী খুনের ঘটনায় যে পিস্তল ব্যবহার করা হয়েছিল, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র অবশেষে উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 20 দিন ধরে কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ওই পিস্তল পড়েছিল। কোথায় আগ্নেয়াস্ত্র, পুলিশকে নিজেই দেখালেন ধৃত দেশরাজ। যে দেশরাজ তার বান্ধবীকে, তার সহপাঠীকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে, সেই দেশরাজ নিজেই দেখিয়েছে যে সে কোথায় এই পিস্তল রেখে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, 20 দিন ধরে কৃষ্ণনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এই পিস্তলটি পড়েছিল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কৃষ্ণনগরে যে ছাত্রী খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় ধৃত দেশরাজ, সেই দেশরাজ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার সহপাঠীকে খুন করে। সেই খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কৃষ্ণনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে পড়েছিল। দীর্ঘ 20 দিন ধরে এই দেশরাজই পুলিশকে দেখায় যে সে কোথায় রেখেছিল। 20 দিন ধরে ওই পিস্তলটি পড়েছিল। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, মহাদেবের সঙ্গে কথা বলবো। তবে আপনাদের আরও একবার আমি জানিয়ে রাখবো, 20 দিন ধরে কৃষ্ণনগরের এই ঘটনায় যে পিস্তল ব্যবহৃত হয়েছিল সেটা পড়েছিল।
মহাদেব, আমি জানতে চাইবো যে কিভাবে 20 দিন পর এই পিস্তলটি সেখান থেকে উদ্ধার হলো, ধৃত দেশরাজ কি জানালো আমি জানতে চাইবো। পাশাপাশি 20 দিন ধরে একটা পিস্তল এভাবে পড়ে থাকলে অন্য কেউ যাদের অপরাধ প্রবণতা রয়েছে তারা নিয়ে তো এই অপরাধের কাজে ব্যবহার করতে পারতো, পুলিশ কি বলছে? একদমই, দেখো দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছিল, তাকে পুলিশ হেফাজতে নেওয়ার পর কিন্তু কৃষ্ণনগরের পুলিশ তারা কিন্তু বারবার তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছিল যে সেই অস্ত্রটি সে কোথা থেকে পেয়েছে এবং অস্ত্রটি কাজ মানে খুন করার পর অস্ত্রটি কোথায় ফেলেছে। এই ঘটনার পর কিন্তু পুলিশ তাকে সঙ্গে নিয়ে এসে সে যখন দেখায় যে কৃষ্ণনগর একটি প্ল্যাটফর্মের পাশে একটি ঝোপ জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং সেখানেই তখন পুলিশ তাকে সঙ্গে করে নিয়ে যায় এবং সেখান থেকে কিন্তু অস্ত্রটি উদ্ধার হয়। এই অস্ত্রটি আদালতে পেশ করা হবে তার আগে পুলিশ আরও জানার চেষ্টা করছে অস্ত্রটি সে কোথা থেকে কিনেছিল, কোথা থেকে সে অস্ত্র পেল এবং গুলি পেল, সমস্ত বিষয় এখনো কিন্তু জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে কিন্তু জানার চেষ্টা করছে কোতোয়ালি থানার পুলিশ। কিন্তু 20 দিন ধরে মহাদেব একটা প্ল্যাটফর্মের মধ্যে এভাবে একটা পিস্তল পড়ে রয়েছে, এক্ষেত্রে তো একটা অবজারভেশনের একটা মনিটরিং এর প্রশ্ন ওঠে, পুলিশ সে প্রশ্নের কোনো উত্তর কি দিতে পারছে? না দেখো, প্রথম থেকে পুলিশ কিন্তু ঘটনার পর থেকে তাকে তার সন্ধানে তল্লাশি চালাচ্ছিল, দীর্ঘদিন তাকে খোঁজার পর কিন্তু তাকে পাওয়া যায়। নেপাল সীমান্ত দিয়ে যখন চলে যাচ্ছিল তখনই সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে পুলিশ। এরপর তার বাবাকেও কিন্তু গ্রেপ্তার করা হয় এবং এই যে বাবাকে গ্রেপ্তার করা এবং তার মামাকে গ্রেপ্তার করা এই ঘটনার মধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছিল, কিন্তু দেশরাজের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল না যে আগ্নেয়াস্ত্রটি কোথায় ফেলেছে, সে কিন্তু বিষয়টি চুপচাপ থাকছিল, অর্থাৎ চেপে যাওয়ার একটা প্রচেষ্টা চলছিল। পুলিশ পক্ষ থেকে বারবার দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরই কিন্তু জানতে পারে গতকাল রাতে পুলিশ, তখন গিয়ে বুঝতে পেরেছি। ধন্যবাদ মহোদয়, ধন্যবাদ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে পিস্তলটি উদ্ধার হয়েছে কৃষ্ণনগর প্ল্যাটফর্মের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই পিস্তলটি ব্যবহার করে দেশরাজ তার বন্ধুকে, তার সহপাঠী ঈশিতাকে খুন করে। এই পিস্তলটির খোঁজ চলছিল দীর্ঘদিন ধরে, কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দেশরাজ খুন করেছিল তার সহপাঠী ঈশিতাকে। সেই দেশরাজই জানিয়েছে পুলিশকে যে সে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্মে শৌচালয়ের পাশে এই পিস্তলটি সে লুকিয়ে রাখে। 20 দিন ধরে পিস্তলটি ওইভাবেই ওখানে পড়েছিল। অন্য অপরাধ মনস্ক যে কেউ ওই পিস্তলটাকে নিয়ে গিয়ে অন্য কোনো অপরাধের কাজে ব্যবহার করতে পারতো, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অবশেষে পুলিশ সেই পিস্তলটি উদ্ধার করেছে। যেটা জানা যাচ্ছে, এই দেশরাজকে যখন জেরা করা হচ্ছিল, এই জেরার মুখে দেশরাজ নিজেই জানিয়েছে যে সে জানাতে বাধ্য হয়েছে বলা ভালো, কৃষ্ণনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে শৌচালয়ের পাশে সে পিস্তলটি রেখে দিয়েছিল। কিভাবে কোথা থেকে দেশরাজের হাতে আগ্নেয়াস্ত্র এলো সেই বিষয়টা জানতে পুলিশ জেরা করছে তাকে। যে আগ্নেয়াস্ত্র সে ব্যবহার করে এই খুনের ঘটনায়, সে আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে। কিন্তু কিভাবে এই দেশরাজের কাছে পিস্তল আসলো, কোথা থেকে সেই পিস্তল পেল, এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দমবাবু, এক্ষেত্রে দেশরাজ সে জেরার মুখে পড়ে এক প্রকার চাপে জানিয়েছে যে সে পিস্তলটি লুকিয়ে রেখেছিল, কিন্তু এক্ষেত্রে এরকম একজন টিনেজারের হাতে এ রাজ্যে এভাবে পিস্তল চলে আসতে পারে অবাধে? কোন কোন পথে আসতে পারে আপনার কি মনে হয়, কোন কোন সম্ভাবনা এক্ষেত্রে প্রকট? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পুলিশের ইনভেস্টিগেশন হচ্ছে গিয়ে সত্য জিনিসটা উদ্ঘাটন করা এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্লেস অফ অকারেন্স আসামি যদি যায় এবং চান্স উইটনেসের মাধ্যমে সমস্ত আলামত সিজ করা, যাতে আদালতে প্রমাণ করা যায় সে দোষী। আপনারা আজকে বলছেন যে ইনসিডেন্টটা গা হিম করা ঘটনা, আজকে রিভলভারটা একটা জায়গায় পড়ে আছে, এটা কার ফল্ট? এটা তো পুলিশ বের করবে। তার মানে এখন মানুষ বের করে দেবে, তারপরে যাবে। আপনি বলুন, এইটা যদি আজকে এফএসএল এ যায়, এর মধ্যে যে একটা ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে এবং ফরেন পার্টস থাকতে পারে, নানা রকম কিছু থাকতে পারে, এইটা কি করে আদালতে আজকে প্রুফ হবে? আপনারা দেখছেন একের পর এক সমস্ত দেখবেন অ্যারেস্ট করে দিয়েছে, দেখবেন চার্জশিট দিয়ে দিচ্ছে, কিন্তু দেখুন কিভাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সমস্ত অ্যাকুইটেড করে দিচ্ছে। এইটা নিয়ে কেউ চিন্তা করছে না। আমি আপনাদের থ্রু দিয়ে জানাতে চাচ্ছি, যারা ক্রিমিনালদের এখন বাঁচাও, তারা হচ্ছে চোখের মনির মতো তাদের বাঁচাতে হবে। কেন না, তারা ভোট থেকে উদ্ধার করবে। এটা হতে পারে কোনো দেশের, কোনো রাজ্যের এই প্রিন্সিপাল? একের পর এক আপনি দেখুন আজকে দক্ষিণেশ্বরে কিভাবে সাহস, যে আজকে তারা জানে যে আইন নেই। একদমই তাই, ঠিক সেই বিষয়টা নিয়েই বারবার প্রশ্ন হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে যেই ছবিটি আপনাদের দেখালাম, এই পিস্তল ব্যবহার করে দেশরাজ তার সহপাঠী ঈশিতাকে খুন করে।
এবার আসে আরও একটা খুনের ঘটনায়। মেট্রো স্টেশনে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কিভাবে নিজের বন্ধুকে কুপিয়ে, ছুরি দিয়ে কুপিয়ে খুন করে আপনারা জানেন, ইতিমধ্যেই জানতে পেরেছেন সেই খবর। কিন্তু এই ঘটনার পরেও মেট্রো রেলের নিরাপত্তায় গোড়ায় গলদ রয়েছে। 6টি মেট্রো স্টেশনের নিরাপত্তায় মাত্র 100 জন আরপিএফ কর্মী, এমনই খবর সূত্রের। 6টি মেট্রো স্টেশনের মধ্যে দক্ষিণেশ্বরের মতো গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে। চাকরি বাঁচাতে মুখে কুলুপ কর্তব্যরত আরপিএফ কর্মীদের, যেখানে 4টি গেট, ব্যাগ, স্ক্যানার, মেটাল ডিটেক্টর, সিসিটিভি, স্টেশনের নিরাপত্তার জন্য অফিসার থেকে স্টাফ মিলিয়ে মোট 50 জন আরপিএফ দরকার। সেখানে অর্ধেকেরও কম লোক দিয়ে নিরাপত্তার কাজ চলছে। পর্যাপ্ত কর্মী না থাকায় কাজের সময় বেড়ে যাচ্ছে, ডিউরেশন বেড়ে যাচ্ছে। এখন কেউ কেউ আক্ষেপ করছেন শুক্রবার যদি ফোর্স বেশি থাকতো তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না, আটকানো যেত। দক্ষিণেশ্বর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। কালকে নিরাপত্তা থেকে আজকের নিরাপত্তাটা একটু টাফ হয়েছে, মানে একটু বেড়েছে। যারা নিত্যযাত্রী তারা একটাই দাবি করছেন, মেট্রো যাত্রা মানে হচ্ছে তাদের নিরাপত্তার যাত্রা। সেই নিরাপত্তার যাত্রায় যদি এরকম ঘটনা ঘটে, একজন আরেকজনকে ছুরি মেরে দেয়, তাহলে তারা আতঙ্কিত তো হবে। তাদের মধ্যে একটাই আতঙ্ক যে তাদের সাথে এরকম ঘটনা ঘটবে না তো। মেট্রো মানেই সিসিটিভি দিয়ে মোড়া, মেট্রো মানেই যে মেটাল ডিটেক্টর গেট, মেট্রো মানেই স্ক্যানারে ব্যাগ চেকিং করে ঢোকা। এর চেয়ে আর নিরাপত্তা কি হতে পারে? কিন্তু তার মধ্যেই যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে যাত্রীরা তো স্বাভাবিকভাবে তারা আতঙ্কিত হবেনি। কিন্তু মেট্রো ব্যবস্থা কি করেছে? মেট্রোর যে স্টাফ 100 জন যদি স্টাফ থাকে 6টা স্টেশনে পরপর ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। ফলে নিরাপত্তা খুবই কম। যে পরিমাণ ডিউটি দরকার প্রতিটি স্টেশনে কম করে 25 থেকে 30 জন, বিশেষ করে দক্ষিণেশ্বর মতো স্টেশনে, সেখানে সিকিউরিটি কম কেন? অর্থাৎ নতুন করে নিয়োগ করা হয়নি রেলের তরফ থেকে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এই ঘটনার পর দক্ষিণেশ্বর স্টেশনকে, যেহেতু এখানে হাজার হাজার যাত্রী প্রতিদিন নামে, তাহলে সেখানে কি নিরাপত্তা আরও জোরদার করা হবে? সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। হঠাৎ এরকম ঘটনা ঘটে যাচ্ছে, আমরা কোনোদিন কল্পনা করিনি দক্ষিণেশ্বরের মতো জায়গায় এরকম ঘটতে পারে। তা আজকে আমাদের ভাবতে হবে, বা প্রশাসনকেও ভাবতে হবে, পুলিশকেও অনেক তৎপরতা নিতে হবে এর জন্যে, যাতে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। যেটা ঘটে গেছে তা আমরা কিছু করতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে প্রতিটা মানুষ নিরাপত্তাভাবে যাতায়াত করতে পারে সেটা আমাদের প্রত্যেকে নজর রাখতে হবে। ঘটনাটা তো শুনেছেন, যে ঘটনাটা ঘটে কতটা আতঙ্কিত? আতঙ্ক তো মনে একটা আতঙ্ক তো আছেই। কেন? আজকে ওনার হয়েছে, কালকে আমার হবে, এমনও তো হতে পারে, আমারও হতে পারে, আরেকজনের হবে, পরশু আরেকজনের হবে। কি হওয়া উচিত? নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা হওয়া উচিত। যখন তখন এইরকম হচ্ছে, কোনো নিরাপত্তা নেই, পুলিশ এখানে যদি প্রোটেকশন দিত তাহলে হয়তো এটা হতো না। সেই কারণেই ভয় লাগছে। এখন চলতে ফিরতে এরকম ঘটনা দেখলে তো মানুষের ভয় লাগবে। মেট্রোতে জানি যে এরকম প্রবলেম হবে না, তা বাচ্চাকে নিয়ে আসছি, হঠাৎ করে যদি এরকম রাস্তাঘাটে, মানে জার্নিটা তো সেফ থাকছে না। দক্ষিণেশ্বরের ঘটনায় মেট্রো স্টেশনে খুন করে বিহারে পালানোর চেষ্টা করে অভিযুক্ত সহপাঠী মনোজিৎ যাদবকে খুন করে পালানোর সময় হাওড়া স্টেশনে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ক্লাস 11-এর ছাত্র সে। তার মা বোনকে পুলিশ আটক করেছে, দক্ষিণেশ্বর থানার পুলিশ আটক করেছে। প্রণয়ঘটিত বিবাদের জেরে সহপাঠীকে খুন করে এই অভিযুক্ত। ধৃত স্কুল পড়ুয়া জেরায় স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ মনোজিতের পরিবার। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন তার পরিজনেরা। ये सब नहीं होना चाहिए, बहुत दुख का बात हो रहा है। 17 साल का बच्चा को ऐसा हो जाना, ठीक है। प्रशासन को अपना काम करना चाहिए, प्रशासन उसको जो सजा दे, हम लोग सोचेंगे अच्छे सजा मिलना चाहिए उसको। এখানে খুব ভালো ছিল, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা হতো না। এখানে বাড়ির পাশেই সবসময় থাকতো। পড়াশোনা করতো বাগবাজার হাই স্কুল। স্কুলে গেছিল, সঙ্গেই এসছে। স্কুল থেকে ফিরছিল? হ্যাঁ, সঙ্গে এসছে, আর ব্যাগেই রেখেছিল চাকু। আচ্ছা, আর যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সাইডে ঠেলে। আগে কি কোনো রকম কোনো গন্ডগোল? না, এরকম কোনোদিনই কিছু হয়নি। অন্যদিকে জগতলে যে ঘটনা, ব্যারাকপুর শিল্পাঞ্চলে আবারও সেই খুনের ঘটনা। সেই খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতারের সংখ্যা
বেড়ে হয়েছে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জগদ্দলে তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করা হয়। মাংস কেনার কথা বলে তৃণমূল ওই কর্মী যিনি ব্যবসা করতেন ওই ব্যবসায়ীকে ডেকে কুপিয়ে খুন করা হয়। তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে তার দেহ উদ্ধার হয়, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দুজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে আমরা জানতে পারছি। আমার সহকর্মী অনন্ত কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তখনও এই ঘটনায় অভিযুক্তদের খোঁজ চলছিল। যেই দুজনকে গ্রেফতার করা গিয়েছে তারা কারা, তাদের কি পরিচয়, তারাও কি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক? কারণ এমন একটা অভিযোগ কিন্তু এর আগেও উঠছিল। আমি জানতে চাইবো অনন্ত। দেখো, এইমাত্র আমার ভাইস চেয়ারম্যান অর্থাৎ ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ এবং তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষের সাথে কথা হলো। এই যে ঝন্টু এবং পিন্টু যারা ধরা পড়েছে তারা কিন্তু তৃণমূলের কর্মী এবং যে শওকত আলী, যার নাম হচ্ছে শওকত আলী, ড্রাইভার হচ্ছে ঝন্টু। তবে এদের নামে পুলিশ এদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ এখনো চলছে। এদেরকে পুলিশ এখনো আটক করেছে, আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে এটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিন্তু শওকত এর মধ্যে যুক্ত আছে কিনা, শওকতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কিনা, এটাও কিন্তু প্রশ্ন। তবে বাড়ি কেনা বেচার সাথে এই দুজনকে এখনো আটক করে রাখা হয়েছে, গ্রেফতার করা হয়নি। ভাটপাড়া থানার পুলিশ এদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে, এদের আটক করেছে এবং এদের বাড়ি কেনা বেচা নিয়েই ঝামেলা। আর এই বাড়ি কেনা বেচার সাথে যুক্ত। ধন্যবাদ অনন্ত। মৃতদেহ পাওয়া গেছে, আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি, সমস্ত কিছু আমরা চেষ্টা করছি। এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। কিভাবে কি হয়েছে এটা এখনো কিছু বোঝা উঠতে পারছি না। পুলিশ প্রশাসন ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে আর আশা করি কিনারা খুব শিগগিরই করতে পারবেন। কেন বা কিভাবে হয়েছে এই মুহূর্তে বলাটা ঠিক সম্ভব হচ্ছে না, পুলিশ পুরো ব্যাপারটাকে খতিয়ে দেখছে। মরছে মুসলমান, মারছে মুসলমান, আর ব্যারেকপুরে মজা দেখছে পার্থভূমি। 4 বছর ধরে ওদের ওই ঘর খালি, দোকান খালি করাবার একটা বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা ছিল। শওকত আলী নাম আছে, মিউনিসিপ্যালিটির কাছেই থাকে। ওই হলো মেন প্রমোটার, ওই এই কাজটা করিয়েছে এদেরকে দিয়ে। অনেক দিন ধরে পয়সাও নিয়েছিল কিছু, আবার ঘরও ছাড়ছিল না। এটা নিয়ে গন্ডগোল অনেক দিন ধরে চলছিল। গঙ্গার গ্রাসে মানচিত্র থেকে মুছে যাচ্ছে মালদার ভূতনি। 2 সপ্তাহ ব্যবধানেই ফের ভাঙনের কবলে ভূতনি। ভূতনির কেশপুরে ফের ভয়াবহ ভাঙন, আবারও বাঁধ ভেঙে ভূতনির একাধিক এলাকায় জল ঢুকছে। নতুন করে বিপদের মুখে লক্ষাধিক বাসিন্দা এই মুহূর্তে বিপদের মুখে। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় সেচ দপ্তর কাজ করছে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।